আজকের আলোচনা এমন একজনকে ঘিরে যার নামটা শুনলেই একদিকে যেমন প্রশংসা শোনা যায় তেমনি অন্যদিকে ওঠে বিতর্কের ঝড়। হ্যাঁ, জাকির নায়েকের কথাই বলা হচ্ছে। তো এই পর্বে আমরা জাকির নায়েকের জীবন আর তার কাজের প্রভাব নিয়ে একটু গভীরভাবে দেখব। তিনি এমন একজন মানুষ যাকে নিয়ে মানুষের মতামত কিন্তু একেবারে সাদা কালো, দুটো আলাদা মেরুতে ভাগ হয়ে গেছে। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক কে এই জাকির নায়েক, মানে তার পরিচয়টা কি, আর তার এই যাত্রার শুরুটা কিভাবে হয়েছিল। এটা হয়তো অনেকেরই জানা নেই যে জাকির নায়েক আসলে পেশায় একজন ডাক্তার ছিলেন। হ্যাঁ, তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে রীতিমতো মেডিসিন আর সার্জারিতে MBBS ডিগ্রি নিয়েছিলেন। কিন্তু ৯০-এর দশকের শুরুর দিকে তার জীবনে একটা বড় পরিবর্তন আসে। দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত ধর্মপ্রচারক ছিলেন আহমেদ দিদাত। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জাকির নায়েক কিন্তু ডাক্তারি পেশা পুরোপুরি ছেড়ে দেন আর সম্পূর্ণভাবে ইসলামিক ধর্মপ্রচারে মন দেন। এখন উনি নিজে মুখে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পরিচয় দিতে চান না, কিন্তু তার যে শিক্ষা বা মতাদর্শ সেটাকে অনেকেই সালাফি চিন্তাধারার সাথে যুক্ত করে দেখেন। আর এই সালাফিবাদ হল সুন্নি ইসলামের ভেতরেই একটা বেশ কট্টরপন্থী বা বলা যায় অতি রক্ষণশীল একটা ধারা। তাহলে প্রশ্ন আসে, জাকির নায়েক কিভাবে বিশ্বজুড়ে এত বিশাল একটা অনুসারী আর দর্শকের ভিত্তি তৈরি করলেন? তার পদ্ধতিটা আসলে কি ছিল? তার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল পিস টিভি। ভাবা যায়, এই টিভি নেটওয়ার্কটা বিশ্বজুড়ে প্রায় ১০ কোটি দর্শকের কাছে পৌঁছেছিল, আর এই চ্যানেলের মাধ্যমেই তার বক্তব্য, তার বার্তা ২৪ ঘণ্টা ধরে প্রচার করা হতো। তার লেকচারের ধরনটা কিন্তু ছিল বেশ আলাদা। তিনি কি করতেন? তিনি ইসলামকে প্রায় অন্য ধর্মের সাথে, এমনকি আধুনিক বিজ্ঞানের সাথেও তুলনা করতেন, আর তার মাধ্যমে যুক্তি আর ধর্মগ্রন্থের ব্যাখ্যা দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করতেন। জাকির নায়েক নিজেই এক জায়গায় বলেছেন যে তার আসল লক্ষ্য ছিল সেই সব শিক্ষিত মুসলিমরা যারা নিজেদের ধর্ম নিয়ে একটু হীনমন্যতায় ভোগে বা মনে করে যে ইসলাম হয়তো পুরনো হয়ে গেছে, তাদের বিশ্বাসকে আবার জাগিয়ে তোলা। আর পশ্চিমা মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে যে প্রচার, তার একটা জবাব দেওয়াই ছিল তার উদ্দেশ্য। কিন্তু এই বিপুল জনপ্রিয়তার সাথে সাথেই তৈরি হয়েছে মারাত্মক সব বিতর্ক। আর এই বিতর্কের কারণটা কি? কারণ হল বেশ কিছু সংবেদনশীল সামাজিক বা রাজনৈতিক বিষয়ে তার কিছু বিশেষ মতামত। যেমন ধরুন 9/11-এর হামলা বা ওসামা বিন লাদেনকে নিয়ে করা তার কিছু মন্তব্য, এগুলো কিন্তু সারা বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল, রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল। একইভাবে নারীদের পোশাক আশাক নিয়ে বা পারিবারিক জীবনে স্ত্রীর ওপর স্বামীর অধিকার নিয়ে তার যে মতামত, সেগুলোও কিন্তু সারা বিশ্বে প্রচণ্ড বিতর্কের জন্ম দিয়েছে এবং এর জন্য তাকে কঠোর সমালোচনার মুখেও পড়তে হয়েছে। আবার ধরুন ধর্মত্যাগ নিয়ে তার বক্তব্য। তিনি বলেছেন, কোনো মুসলিম যদি ইসলাম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তাহলে সে একজন বিশ্বাসঘাতক, আর তার শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। মানে বিষয়টাকে তিনি দেশদ্রোহিতার পর্যায়ে নিয়ে গেছেন। এই যে দেখুন, এখানে বিভিন্ন বিষয়ে তার কিছু কড়া অবস্থানের একটা তালিকা দেওয়া আছে। একদিকে তিনি যেমন সমকামিতাকে বলছেন একটা মানসিক সমস্যা যার শাস্তি মৃত্যুদণ্ড, তেমনই আবার ডারউইনের বিবর্তনবাদকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন। তার এই ধরনের চরমপন্থী মতামতগুলোই কিন্তু তার সমালোচনার একটা বড় কারণ। তো জাকির নায়েককে নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়াটাও কিন্তু ঠিক তার মতামতের মতোই, একেবারে দুই ভাগে বিভক্ত। একদিকে যেমন তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন, পুরস্কার জিতেছেন, তেমনি অন্যদিকে বহু দেশ তাকে নিষিদ্ধও করেছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে সৌদি আরব তাকে সর্বোচ্চ সম্মান বাদশাহ ফয়সাল পুরস্কার দিচ্ছে, আবার অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা, এমনকি তার নিজের দেশ ভারত পর্যন্ত তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একই ব্যক্তির দুই রকম পরিচয়, তাই না? তবে একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন যারা জাকির নায়েকের সব কথার সাথে একমত না, কিন্তু তারাও এটা বিশ্বাস করেন না যে তিনি সন্ত্রাসবাদে উস্কানি দেন। তাদের চোখে তিনি একজন ইসলামিক পণ্ডিত, তার বেশি কিছু নন। অন্যদিকে সমালোচকদের তালিকাটাও বেশ লম্বা। তাদের মূল অভিযোগগুলো হল তিনি পরোক্ষভাবে আল কায়েদাকে সমর্থন করেন, ভুল তথ্য দিয়ে নিজের যুক্তি দাঁড় করান, আর তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তরুণেরা জঙ্গিবাদে জড়াচ্ছে। বিশেষ করে ২০১৬ সালে ঢাকার হলি আকিজেন ক্যাফেতে হামলার পর এই অভিযোগটা খুব জোরালোভাবে ওঠে, কারণ হামলাকারীদের কেউ কেউ তার অনুসারী ছিল বলে জানা যায়। সব মিলিয়ে দেখলে জাকির নায়েককে নিয়ে যে তথ্যগুলো পাওয়া যায়, তা থেকে তার একটা বেশ জটিল ছবি কিন্তু ফুটে ওঠে। আর সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, তিনি কি আসলেই একজন ইসলামিক পণ্ডিত যাকে ভুল বোঝা হয়েছে, নাকি তিনি একজন বিপজ্জনক মতদর্শী? এই বিতর্কের কিন্তু কোনো শেষ নেই, আর আজও এটা বিশ্বজুড়ে চলছে।